থমথমে পরিবেশ। পুরো ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। মিনহাজ হক সোফার এক কোণে কপালে হাত ঠেকিয়ে বসে আছেন। ইকবাল হক ভাইয়ের সামনে বসে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সবাই তাদের দুজনকে দেখে যাচ্ছে কিছু শোনার আশায়, কিন্তু কেউ মুখ খুলছেন না। মিথিলা তার ইয়াস এক কোণে দাঁড়িয়ে আছে। আরও কিছুক্ষণ নীরবতা পালন করে মিনহাজ হক বলল, এই বিষয়ে কালকে কথা হবে। সবাই সবার ঘরে যাও। মিনহাজ হকের কথা শুনে সবাই দীর্ঘশ্বাস ফেলল। তিতলি হক বুঝলেন তার স্বামী দ্বিধায় ভুগছেন। সে দীর্ঘশ্বাস ফেলে ইয়াস আর মিথিলার দিকে তাকাল। মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পাশে ইয়াস দাঁড়িয়ে মিনহাজ হকের দিকে তাকিয়ে। মিনহাজ হক উঠতে যাবেন তখন ইয়াস বলে ওঠল, বড় বাবা, আমি কালকের ভিতর বিয়ে করতে চাই। আর তোমরা কালকে কি কথা বলবে, যা বলবে আজকেই বলবে। না হলে কালকে তোমাদের পারমিশন ছাড়াই আমি বিয়ে করে নিব। ইয়াসের কথা শুনে মিনহাজ হক উঠতে গিয়ে পুনরায় বসে পড়েন। ইকবাল হক ছেলের দিকে তাকিয়ে রাগী গলায় বলেন, তোমাকে কথা বলতে বলেনি কেউ এখানে? কথা যখন আমাকে নিয়েই হচ্ছে তাহলে আমি কেন কথা বলতে পারবো না? বেয়াদব হয়ে গেছ। বাবার মুখে মুখে কথা বলছ। ইয়াস চুপ থাকে। ইকবাল হক ইয়াসের থেকে মুখ ফিরিয়ে মিনহাজ হকের দিকে তাকায়। মিনহাজ হক কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি এই সম্পর্ক মানতে পারবো না। তোমার মা নীলার সাথে তোমার বিয়ে ঠিক করছে, আর তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ। সেটা কিভাবে সম্ভব? আমি তোমার মেয়েকে ভালোবাসি আর তোমার মেয়েও আমাকে ভালোবাসে। আর এটা তো মা জানতো না, তাই ভুল করে ঠিক করে ফেলেছে। আর আমি মিথিলাকে ভালোবাসি এটা নীলাও জানে। আর এটা জানার পরে নীলা নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবে না। শেষের কথাটা নীলার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল ইয়াস। নীলা ইয়াসের দৃষ্টি দেখে সে দৃষ্টি ঘুরিয়ে নেয়। ইয়াস দৃষ্টি পিরিয়ডে মিথিলার দিকে তাকিয়ে বলে, মিথিলা, তুই কি এই বিয়েটা করতে চাস? হ্যাঁ বা না, তবে উত্তর দিবি। বাড়তি কথা আমি শুনতে চাচ্ছি না। মিথিলা এবার মাথা উঁচু করে তাকায়। উপস্থিত থাকা সকলের দিকে একবার তাকায়। মিনহাজ হকের দিকে তাকাতে ওর চোখ থেমে যায়। মিনহাজ হক যেন ওকে কিছু বলতে চাচ্ছেন, কিন্তু কি? মিথিলা বেশ কিছুক্ষণ তাকিয়ে বোঝার চেষ্টা করল। বুঝতে না পেরে দৃষ্টি ঘুরিয়ে ইয়াসের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বিয়ে তো নীলার সাথে ঠিক হয়ে আছে। আর এতটুকু বলে থামে নীলা। জোরে দুটো নিঃশ্বাস নেয়। ইয়াস মিথিলার মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, তোকে আমি শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিতে বলছিলাম, বাড়তি কথা বলতে বলিনি। শুনোনি না তো বললাম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মিথিলা চিল্লিয়ে কথাটা বলে ছুটে নিজের ঘরে চলে যায়। ইয়াস কিতক্ষণ সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। পিছন ঘুরে পা ফেলে বাড়ি থেকে বের হয়ে যায়। ইয়াস বের হয়ে যেতে বসার ঘরে সবাই দীর্ঘশ্বাস ফেলে। রুকমা হক এতক্ষণ সব দেখে গেলেও এখন তার মাথায় হাজার চিন্তা। সে কি কোনো ভুল করেছে? ভুল কাউকে ইয়াসের জন্য বেছেছে? নীলা কি ইয়াসের যোগ্য না? ঘড়িতে 1টা পেরিয়ে গেছে। ইকবাল হক নিজের রুমে সমানতালে পায়চারি করে যাচ্ছেন। পাশে বিছানার উপর রুকমা হক বসে কেঁদে চলেছেন। ইকবাল হক রুকমা হকের দিকে তাকিয়ে ধমকে বলে ওঠেন, এভাবে ন্যাকা কান্না কাঁদানা? তোমার জন্য আজ ছেলেটা আমার এখনো বাহিরে। কে বলেছিল তোমার ওই ভাইয়ের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতে?
স্বামীর ধমক শুনে রুকমা হক একটু দমে যান। নাক টেনে বলেন, আমি কি জানতাম নাকি ইয়াস মিথিলাকে পছন্দ করে? কি জানো তুমি? কোনো কিছুই তো জানো না। বাড়িতে থেকে করোটা কি তাহলে? আজকে যদি আমার ছেলের কিছু হয়েছে আমি কিন্তু তোমাকে ছাড়ব না রুকমা। রুকমা হক কিছু না বলে আবার কেঁদে দেন। তার ছেলেটা এখন কি করছে, কোথায় আছে কে জানে? ইকবাল হক রুকমা হকের থেকে দৃষ্টি সরিয়ে নিজের মুঠোফোনটা হাতে নেয়। ইয়াসের নাম্বারে বেশ কয়েকবার ডায়াল করে। এখনও ফোন বন্ধ বলছে। ইকবাল হককে ফোন দিতে দেখে রুকমা হক জিজ্ঞেস করেন, ফোন ধরেছে ইয়াস? তুমি চুপ থাকো। রুকমা হকের প্রশ্নের উত্তরে ইকবাল হক রেগে কথাটা বলতে রুকমা হক চুপ হয়ে যায়। ইকবাল হক আরও কয়েকবার ডায়াল করে। ফোন বন্ধ। সে রেগে ফোনটা বিছানার উপর ঢিল মারে। মাথা চেপে ধরে বিছানার এক কোণে বসে পড়ে। তুমি এত কি ভাবছ বলো তো? মিনহাজ হক স্ত্রীর কথায় তার দিকে ফিরে তাকায়। স্ত্রী তার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। সে গিয়ে এবার স্ত্রীর পাশে বসেন। মলিন কণ্ঠে বলেন, আচ্ছা আমাদের কি কোনো ভুল হচ্ছে? মিথিলার সাথে ইয়াসকে কি আমাদের মেনে নেওয়া উচিত? কিন্তু রুকমা যে নীলার সাথে। এতটুকু বলে মিনহাজ হক থামেন। নিচের দিকে তাকিয়ে থাকেন। তিতলি হক স্বামীর কাঁধে হাত রেখে বলেন, এত চিন্তা করেন না তো। যা হবে ভালোই হবে। চিন্তা করব না বললেই কি চিন্তা আর আসবে না? মিনহাজ হকের কথাটা শুনে তিতলি হক আর কিছু বলল না। আসলেই তো চিন্তা কি তারা ইচ্ছে করে করে নাকি? চিন্তা তো এসে যায়। মিনহাজ হক পুনরায় বলে উঠলেন, আমার ফোনটা দেখেছ? ইয়াস তো এখনো বাড়ি ফিরেনি, ফোনটাও বন্ধ, আবার একটু চেষ্টা করে দেখতাম। তিতলি হক চোখ ঘুরিয়ে ফোনটা খুঁজে মিনহাজ হকের হাতে ধরিয়ে দেন। মিনহাজ হক ফোনটা হাতে নিয়ে ইয়াসকে ফোন দিতে যাবে তখন নিচ থেকে শব্দ ভেসে আসে। শোটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মিনহাজ হক তিতলি হক উঠে দাঁড়ায়। রুম থেকে বের হয়ে বসার ঘরে আসতেই ইয়াস সোফার উপর আরাম করে বসে আছে। তার পাশে আকাশ আর চোখে সবাইকে দেখে যাচ্ছে। সবাই এখনো কেমন থ হয়ে দাঁড়িয়ে আছে। মিথিলা তিতলি হককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। তিতলি হক মেয়েকে ঝাপটে ধরে আছেন। রুকমা হক এক কোণে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। সে কি করবে বা এই মুহূর্তে তার কি করা উচিত কিছুই বুঝছেন না তিনি। ইকবাল হক, মিনহাজ হক, মইনুল হক তিন ভাই ইয়াস আর আকাশের সামনে সোফায় বসে আছে। তিন ভাই দুই ছেলেকে দেখে যাচ্ছেন। তাদের সাহস দেখে তারা অবাক হচ্ছেন। ইকবাল হক কয়েকবার চোখের পল্লব ফেলে ইয়াসের পানে আবার তাকায়। উঠে এসে ইয়াসের গালে ঠাসস করে চর বসিয়ে দেন। শব্দ শুনে সবাই অবাক হয়ে সেদিকে তাকায়। রুকমা হক চোখ বন্ধ করে নেন। তার জন্যই হয়তো এসব হচ্ছে। তার ছেলেটা এত কষ্ট পাচ্ছে। রুকমা হক শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নেয়। তখন সামনে ইকবাল হকের রাগীর স্বরের চিল্লিয়ে বলা কথাগুলো শুনতে পায়। লজ্জা নেই তোর? এরকম একটা কাজ করে এসে এখানে এভাবে নির্লজ্জের মতো বসে আছিস? অসভ্য ছেলে, বের হয়ে যায় এ বাড়ি থেকে। ইয়াস ইকবাল হকের কথাগুলো শুনে উঠে দাঁড়িয়ে বলল, আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোমাদের মেয়েও এ বাড়িতে থাকতে পারবে না। মেয়ে থাকতে পারবে না মানে? কোথায় যাবে মিথিলা? মিথিলা এখন আমার বিয়ে করা বউ বাবা, তাই স্বামী যে বাড়িতে থাকতে পারবে না সেখানে স্ত্রীও নিশ্চয়ই থাকবে না। ইকবাল হক শক্ত গলায় কড়া কণ্ঠে বলেন, এ বিয়ে আমরা মানি না।
বড়দের কারো অনুমতি নেওয়া নেই, তুমি গিয়ে লুকিয়ে বিয়ে করে এসেছ? আর সবচেয়ে বড় কথা, এই বিয়েতে কি মিথিলার মতো আছে? ইকবাল হকের কথাটা শুনে সবাই এবার মিথিলার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। মিথিলা নিজেকে গুটিয়ে নিয়ে আরেকটু চেপে যায় তিতলি হকের দিকে। মুখ লুকিয়ে ফেলে তিতলি হকের ঘাড়ে। ইয়াস সেদিকে তাকিয়ে বলে, মেয়ের মতো না থাকলে নিশ্চয়ই জোর করে বিয়ে করতে পারতাম না। জাস্ট ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে। আর বিয়ে, সেটাতে তো মিথিলাকে বেশি জোর করা হয়নি। আর ও চাইলেই বিয়েটা না করতে পারত, ওর বিয়েতে মতো আছে জন্য করেছে। মিনহাজ হক এতক্ষণ চুপ থাকার পর মেয়ের দিকে বলে উঠল, মিথু, এই বিয়েতে কি তোমার মতো ছিল? তুমি রাজি ছিলে এই বিয়েতে? তুমি এখন কি চাচ্ছ? ইয়াসের সাথে চলে যেতে চাও? সবাই মিনহাজ হকের কথায় চমকে ওঠে। মিনহাজ হকও কি ইয়াসকে বের করে দিতে চাচ্ছে? মিথিলা মুখ তুলে বাবার দিকে তাকায়। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে কিছু বলতে নিয়েও বলে না। তার সব কথা যেন গলায় দলা পাকিয়ে যাচ্ছে, কোনো কথা তার মুখ ফুটে বের হচ্ছে না। মিথিলাকে কিছু বলতে না দেখে ইয়াস বলে, ও কি বলবে বড় বাবা? ও এখন আমার স্ত্রী, আমি যেখানে যাব ও সেখানেই যাবে। আর ওর বিয়েতে মতো না থাকলে ও বিয়েটা করত না। তোমাকে এখানে কথা বলতে বলেনি কেউ। চুপ থাকলে খুশি হতাম। মিনহাজ হকের কড়া কণ্ঠ শুনে ইয়াস চুপ করে। সোফায় গিয়ে আবার বসে পড়ে। যেখানে ওকে কেন্দ্র করেই সব ঘটনা ঘটছে সেখানে ওর কোনো মাথা ব্যথাই নেই যেন। আকাশ ইয়াসকে বসতে দেখে ওর কাছে গিয়ে মিনমিন স্বরে বলে, এই ভাই, তুমি এখানে আরাম করে এসে বসছ, তোমাদের যদি সত্যি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি করবা? ইয়াস আরেকটু আরাম করে বসে বলে, করবে না বের, দেখতে থাক আগে কি কি হয়। দেখতেই তো পাচ্ছি, ভাগ্য ভালো এখনো আমাকে কোনো প্রশ্ন করেনি। যদি জানতে পারে আমি মিথিলাকে বাড়ি থেকে নিয়ে গেছিলাম তাহলে আমাকেও হয়তো বাড়ি থেকে বের করে দিবে। আকাশে কথা শুনে ইয়াস ওকে ওর পাশে বসিয়ে দেয়। ওর কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, তোকে বের করবে না। তুই তো এই বাড়ির মেয়ে জামাই। মেয়ে জামাইকে কেউ বাড়ি থেকে বের করে? আকাশ ইয়াসের হাত ছাড়িয়ে নেয়। মুখ বাঁকিয়ে বল, রাখো তোমার মেয়ে জামাই, মেয়ের খোঁজ নাই, আসছে জামাই নিয়ে। ইয়াস কিছু বলতে যাবে তখন কানে মিনহাজ হকের কর্কশ গলা ভেসে আসে, সবাই সবার ঘরে যাও, কালকে তো আমার মেয়ের শ্বশুরবাড়ি যেতে হবে। আর বাড়িতেও অনেক মেহমান রয়েছে, এদের দুজনকে নিয়ে পড়ে বসবে। আর একটা কথা বলে দিচ্ছি, এর সমাধান হওয়ার আগে যদি দুজনের মধ্যে কোনো প্রকার কথা হয়েছে বা ইচ্ছাকৃত দেখা হয়েছে তাহলে এ বাড়ির দরজা খোলা আছে, চলে যেতে পারো দুজন। কথাগুলো বলে মিনহাজ হক নিজের কক্ষের দিকে চলে যান। সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। ইকবাল হক ছেলের দিকে একবার তেজ দেখিয়ে চলে যান। মইনুল তো এমনি কথা বলেন না, বাড়ির কোনো বিষয়ে সেও চলে যায়। তিন ভাই যেতে ইয়াস আকাশকে বলল, এ আমার শ্বশুর দেখি হিটলার। মানে আজকে মেয়ের বাসর রাত, সে কই আরো ঘর সাজাতে বলবে, তা না, বলছে মেয়ের সাথে দেখা না করতে। বেরসিক শ্বশুর আমার। ইয়াসের কথা শুনে আকাশ দাঁত চেপে বলল, তোমার কপাল ভালো যে তোমার শ্বশুর তোমাকে জুতা পিটা করেনি। বাড়ি দেখে বের করে দিতে চেয়েছিল, তবে সেটাও করেনি। বাসর রাত তো ভঙ্গ করল। আকাশ ইয়াসের কথা শুনে কপাল চাপড়াতে মন চাচ্ছে। একে তো এত বড় একটা কাজ করেছে, তবুও কেমন মুডে আছে। আর এদিকে ও মিথিলাকে শুধু বাড়ি থেকে মিথ্যে বলে নিয়ে গেছে, তাতেই ওর অবস্থা খারাপ। কখন না জানি মিনহাজ হক ওকে ধরে বাড়ি থেকে বের করে দেয়। আকাশ বিড়বিড় করে কি বলতে বলতে চলে যায়। থেকে যায় শুধু ইয়াস।
ও মিথিলার দিকে যেতে নিতে রুকমা হক থামিয়ে দেয়। ইয়াসের সামনে এসে বলল, কেন করেছিস এমনটা? তুই জানতিস না নীলার সাথে আমি তোর বিয়ে ঠিক করে রাখছি? বল, জানতিস না? জানতাম। তাহলে মিথিলাকে বিয়ে কেন করেছিস? তুমি নীলার সাথে আমার বিয়ে ঠিক করার সময় একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি চাই? নীলাকে আমার ভালো লাগে কিনা? নীলাকে আমি বিয়ে করব কিনা? আর নীলা তো এখানেই আছে, ওকে জিজ্ঞেস করো। আমি যেদিন জানতে পেরেছি নীলার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছ, আমি নীলাকে তো সব বলেছি। আমি মিথিলাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে পারবো না। আর আজকে রাতেও ও যা ঘটনা ঘটিয়েছে তারপরও যে আমি ওকে সহ্য করছি, এটাই অনেক। সবাই ইয়াসের কথা শুনে নীলার দিকে তাকালো। নীলা এতক্ষণ মিথিলার আর ইয়াসের রংঢং দেখছিল ক্ষিপ্ত দৃষ্টিতে। মেহমান বলে ওর মাও কিছু বলতে দিচ্ছিল না। এখন তো ওর নাম উঠেছেই, ও চুপ থাকবে কেন? ন্যাকা কান্না করে বলে, ইয়াস তুমি আমাকে ঠকিয়েছ। আর রাতের ঘটনার কথা বলছো, ওখানে আমার কোনো দোষ নেই। তুমি তো, আর মিথিলাও তো সব দেখেছে। তুমি বলো মিথিলা। নীলার কথা শুনে মিথিলা মুখ ঘুরিয়ে নেয়। নীলা আবার বলতে শুরু করে, মিথিলা তোমাকে ভালোবাসে এটা জানতাম আমি, কিন্তু তুমি যে মিথিলাকে ভালোবাসো এটা তো জানতাম না। তুমিও তো কোনোদিন বলনি। আমাকে এভাবে কেন ঠকালে ইয়াস তুমি? যদি বলতে তুমি মিথিলাকে ভালোবাসো তাহলে আমি তোমার পিছু ছেড়ে দিতাম। ইয়াস নীলার কথা শুনে রাগী স্বরে বলে, একদম মিথ্যে বলবে না নীলা। তুমি যেদিন এ বাড়িতে এসেছ সেদিন আমি তোমাকে বলেছি আমি মিথিলাকে ভালোবাসি। তাই এসব নাটক বন্ধ করো। ফুফি তুমি কেন আমার সর্বনাশ করলে? আমি তো তোমার ছেলেকে ভালোবাসি। তোমার ছেলে তো মিথিলাকে ভালোবাসে, এটা তুমি কেন করলে ফুফি? রুকমা হক নীলার মাথায় হাত বুলিয়ে বলে, চুপ কর নীলু মা, আমি জানতাম না রে এমন কিছু হবে। নীলা রুকমা হককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অথচ চোখের কোটরে এক ফোঁটা পানি নেই। নীলার বাবা এসে রুকমা হকের সামনে দাঁড়ায়। এমনটা না করলেও পারতিস রুকমা। আমার মেয়েটার মন, আমাদের মন এভাবে না ভাঙলেও পারতিস। কথাটা বলে নীলার বাবা তাদের জন্য বরাদ্দকৃত রুমটায় চলে যায়। নীলা মাথা উঠিয়ে এক ছুটে ওখান থেকে চলে যায়। ইয়াস সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। সেও নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। সবাই নিজেদের রুমে যেতে রুকমা হক মিথিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই তো ইয়াসকে ভালোবাসিস, তুই কি এই বিয়েটা ইচ্ছেতে করেছিস নাকি জোর করা হয়েছে? মিথিলা কিছুক্ষণ রুকমা হকের দিকে তাকিয়ে থাকে, মৃদু হেসে বলে, তোমার কি মনে হয় মা, তোমার মেয়ে জোর জবরদস্তিতে পড়ে বিয়ে করে নিয়েছে? এতটুকু বলে মিথিলা রুকমা হককে ছেড়ে নিজের রুমে চলে যায়। রুকমা হক মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ঠোঁট প্রসারিত করে হাসেন। তার এই মেয়েও তবে বড় হয়ে গেল। রাতে মিথিলার সাথে ইফাকে শুতে দেওয়া হয়েছে। দুজন কোনো ঝামেলা না করে শুয়ে পড়েছে। আর ঘুমানোর তো টাইমই নেই, একটু পরেই ভোরের আলো ফুটল বলে। মিথিলা এক পাশ থেকে অন্য পাশ ফিরে ইফার দিকে ঘুরে শোয়ে। ইফার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিভাবে ঘুমাচ্ছে মেয়েটা? ইফার মাথায় হাত বুলাতে লাগত মিথিলা। তখন ইয়াসের কথা মাথায় আসতে বাঁকা হাসে ও। বিয়ে তো ও এমনি এমনি করেনি। প্রতিশোধ, সেটা তো নেওয়া বাকি। কিভাবে একটা মানুষ এত ভালোবাসার অভিনয় করতে পারে? কিভাবে? ভালো না বাসলে কেন বারবার এতবার ভালোবাসি বলতে এসেছিল? কেন এই কিশোরী মনে আবার প্রেম জাগিয়েছিল? সব হিসাব নিবে ও।
মিথিলা এসব ভাবছিল তখন বাহির থেকে কিছু শব্দ কানে আসে। ও হাত থামিয়ে চুপ করে বোঝার চেষ্টা করে কিসের শব্দ। বুঝতে না পেরে ও বিছানা থেকে নেমে আস্তে আস্তে পা ফেলে দরজাটা খোলে। দরজা খুলতেই কেউ ওর মুখ শক্ত করে চেপে ধরে। মুখ থেকে হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মিথিলা, কিন্তু সরাতে পারছে না। কাউকে ডাকবে সেটার তো উপায় নেই। মুখটা কে ধরেছে তাও দেখতে পারছে না। এ কেমন বিপদে পড়ল। লোকটা ওকে ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে। মিথিলা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু লোকটার শক্তির কাছে পারছে না। লোকটা ওকে সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে ছেড়ে দিল। মিথিলা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নেয়। পেছনে তাকিয়ে লোকটাকে দেখার জন্য ঘুরবে যাবে, লোকটা ওর হাত মুচড়িয়ে ধরে বুকের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। কানের কাছে মুখ নিয়ে রাগী স্বরে দাঁত চেপে বলে, বেশি বুঝতে শিখেছিস তাই না? কণ্ঠ শুনে মিথিলা কেঁপে ওঠে। স্থির হয়ে দাঁড়ায়। মুখ ফুটে কথা বের হয় না। লোকটা পুনরায় একই সুরে বলে ওঠে, আমাকে তুই চিনিস না মিথিলা? তোকে আমি কতবার ফোন দিয়েছি, কতগুলো মেসেজ দিয়েছি। না ফোন ধরেছিস না মেসেজের রিপ্লাই দিছিস। নাটক করছিস আমার সাথে? মিথিলা এবার রাগ দেখিয়ে বলল, নাটক আমি করছি ভাইয়া? নাকি তুমি আর তোমার ওই নীলা করছো? তোমরা তো আবার খুব ভালো অভিনয় জানো। দেখ মিথিলা, তোকে বলছি না, না জেনে ঠিক ভুল বিচার না করে তুই আমাকে শুধু শুধু কেন ভুল বুঝছিস? বলছি না তুই রাতে যেটা দেখেছিস ভুল? মিথিলা হাত টেনে ছাড়িয়ে নেয়। ইয়াসের দিকে ঘুরে চিল্লিয়ে বলে, আচ্ছা ভুল? কোনটা ভুল? তুমি যে নীলাকে কিস করেছ ওটা ভুল? নাকি তখন নীলা তোমাকে ভালোবাসি বলল তুমি কিছুই বললে না, বরং জাগগে বাদ দেও না, আমি এসব শুনতে চাচ্ছি আর না বলতে। সব ভুল দেখেছিস তুই। আর যা শুনেছিস অর্ধেক শুনেছিস। পরে আমি কি বলেছি না বলেছি শুনেছিস তুই? শুনিসনি। তাই সবকিছু না জেনে আমাকে ভুল বোঝা বন্ধ কর। হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝেছি। আচ্ছা মানলাম তোমাকে ভুল বুঝেছি। তোমার কোনো দোষ ছিল না ওই ঘটনায়। আমি যা দেখেছি ভুল দেখেছি, ভুল শুনেছি। হ্যাঁ, তুই যা দেখেছিস যা শুনেছিস সব ভুল। মিথিলা তাচ্ছিল্য হেসে ইয়াসকে পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ইয়াস মিথিলার হাত ধরে ফেলে ওর কাছে আনে। চাপা কণ্ঠে বলে, বিশ্বাস কেন করছিস না? বিশ্বাস করেছি তো ভাইয়া। আমি তোর কি হই? মিথিলা চুপ থাকে, মুখ ঘুরিয়ে নেয়। ইয়াস তা দেখে বলল, তোর স্বামী আমি ভাইয়া বলা বন্ধ করবি। আর স্বামীর কথাগুলি মানার চেষ্টা করবি। ভুল বুঝবি না স্বামীকে। কথাগুলো বলে মিথিলার কপালে চুমু দেয়। মিথিলাকে ছেড়ে দিয়ে বলে, ঘরে যা এখন। একটু ঘুমিয়ে নেকলাত তো তুই। আর শরীরও তো ভালো না। মিথিলা ইয়াসের কথা শুনে ছাদ থেকে নেমে যায়। ইয়াস সেদিক পানে তাকিয়ে উদাস হাসে। মিথিলা দৃষ্টিকোণ থেকে বাহির হতে ইয়াস আকাশ পানে দৃষ্টি দেয়। কেমন নিষ্কালো মেঘে ঢেকে আছে আকাশটা। চাঁদটাকেও কালো মেঘের টুকরোগুলো ঢেকে ফেলেছে। আস্তে আস্তে তা সরে যাচ্ছে, আস্তে আস্তে চাঁদটাও তার আলো ছড়াচ্ছে। ইয়াসও তা খুব মন দিয়ে দেখছে। আধার কাটিয়ে আলোর দেখা মিলে তবে। রাতের আধার শেষে দিনের আলো ফুটেছে। নবদিনের সূচনা। সকাল গড়িয়ে দুপুর হল। মিহুর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছে। তিতলি হক মেয়ের রুমে এসে দরজা আটকে দেন। মিথিলা তা দেখে একটু অবাক হলেও কিছু বলে না। চুপচাপ বসে থাকে খাটের উপর। তিতলি হক মিথিলার কাছে এসে ওকে টেনে তুলে দাঁড় করায়।
হাতে একটা জামা দিয়ে ওকে সেটা পরে রেডি হয়ে নিতে বলে। মিথিলাও মাথা নাড়ায়। তিতলি হক মিথিলাকে কিছু বলতে চাচ্ছে, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছেন না। তাই মিথিলা প্রশ্ন করল, মা তুমি কি কিছু বলবে? তিতলি হক মেয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ আমতা আমতা করে বলেন, না মানে আমরা তো মিহুর শ্বশুর বাড়ি যাচ্ছি। তোর বাবা চাচ্ছিলেন কালকে তোর আর ইয়াসের এই ঘটনা মানে বিয়ের কথা যেন ওই বাড়ির কেউ না জানে। মিথিলা হেসে দিয়ে বলে, তো এটা বলতে এতক্ষণ? কেউ জানবে না মা, তোমরা নিশ্চিন্তে থাকো। আচ্ছা। ছোট্ট উত্তর দিয়ে তিতলি হক বেরিয়ে যান। মিথিলা হাতের জামাটার দিকে একবার চোখ বুলিয়ে সে ওয়াশরুমের যায়। ইফা অনেকক্ষণ ধরে নিজের ঘরে রেডি হয়ে বসে আছে। মিথিলার ঘরে একবার উকি দিতে গিয়েছিল, কিন্তু মিথিলা রেডি হচ্ছিল তাই দরজা আর খুলেনি। কালকের ঘটনার পর থেকে নীলার সামনেও একবার যায়নি। নীলা কেমন মেয়ে কালকে ওর কথাবার্তায় বুঝে গেছে ইফা। ও উঠে নিজের রুম থেকে বেরিয়ে আবার মিথিলার রুমের দিকে হাঁটা ধরে। অর্ধেক রাস্তা যেতে পথে আকাশের সাথে দেখা। আকাশকে দেখে ইফা মুখ ভেঙায়। আকাশ এটা দেখে ভ্রু গুটিয়ে প্রশ্ন করে, আমাকে দেখলেই কি তোর মুখটা এমন বেঁকে যায় নাকি সবসময়ই বাঁকে? না গো, আপনাকে দেখলেই বেঁকে যায়। মানে আপনি মানুষটা যেমন, আমার চোখ দুটো আপনাকে দেখলে আমার মুখটা উমন হয়ে যায়। তুই বলতে চাচ্ছিস আমি বাঁকা? আপনি কখন বললাম আপনি বাঁকা? আপনি তো ভালো মানুষ। আকাশ ইফার দিকে ঝুঁকে বাঁকা হেসে বলে, আমি ভালো তো এই ভালো মানুষটাকে তাড়াতাড়ি বিয়ে করে নেই, না হলে হাতছাড়া হয়ে যাবে। ইফা আকাশকে ধাক্কা দিয়ে বলে, আমার বয়ে গেছে আপনার মতো লোককে বিয়ে করা। আর একটা কথা, কালকে তো মিথিলা আপু আর ভাইয়ার বিয়ের মধ্যে আপনিও ছিলেন তাই না? আকাশ ভাব নিয়ে বলে, আমি না থাকলে তো বিয়েটাই হতো না। আচ্ছা। হ্যাঁ, মিথিলাকে নিয়ে যাওয়া থেকে শুরু করে কাজীটাও আমি ঠিক করছি। হ্যাঁ, না হলে ও তো রাতে কাজী পাবি কোথায় গাধা? বাহ, অনেক ভালো কাজ করছেন আপনি, আপনাকে তো অস্কার দেওয়া উচিত। এবার আমার সামনে থেকে সরেন আর আমাকে যেতে দিন। আকাশ ইফার সামনে থেকে সরে একটু সাইডে দাঁড়ায়। ইফা যেতে নিলে আবার সামনে এসে দাঁড়াতে ইফা মুখ দিয়ে চরসূচক শব্দ করে। আকাশ দুষ্টু হেসে বলে, একদিন তোকে এভাবে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে আনবো, রেডি থাকিস। ইফা কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকেন। তার বলছি তো আমার বয়ফ্রেন্ড আছে। আপনাকে আমি বিয়ে করতে যাব কিসের জন্য? আকাশ এবার চোয়াল শক্ত করে বলে, আচ্ছা তোর ওই বয়ফ্রেন্ডকে বলিস তো আমার সাথে একটু দেখা করতে। আপনার সাথে দেখা করতে কেন বলবো? কে আপনি? আচ্ছা দরকার নেই, আমিই খুঁজে নিব। যা এখান থেকে এখন। ইফা আবার মুখ ভেঙিয়ে হেলতে দুলতে চলে যায় মিথিলার রুমের দিকে। মিথিলার রুমে গিয়ে নক করতে মিথিলা রুমের দরজা খুলে দেয়। মিথিলা দরজা খুলতে ইফা রুমে ঢুকে মিথিলাকে দেখে মুখ বাঁকিয়ে বলে, কেমন পেতনির মতো লাগছে? হা হা হা। পেতনিকে তো পেতনির মতোই লাগবে, পরীর মতো তো আর লাগবে না তাই না? মিথিলাকে কথা শুনে ইফা চরম আশ্চর্য হয়ে মিথিলার কপালে হাত রেখে বলে, কই না তো, তুমি তো অসুস্থ না যে উল্টাপাল্টা বলবা। তাহলে এই জিন ভূতে ভর করেছে নাকি তোমার উপর? এসব কেন মনে হচ্ছে? তুমি আমার সাথে এত সুন্দর করে কথা বলছো। সব সময় কি তোর সাথে খারাপভাবে কথা বলি? ইফা চোখ বড় বড় করে দুদিকে মাথা নাড়ায়। কয়েকবার চোখের পলক ঝাপটে বলে, এই কি হয়েছে গোল তোমার? উফ ইফা, কি হবে আমার? সমস্যা কি তোর? এভাবে এসে যেসব কেন জিজ্ঞেস করছিস?
না মানে আমি তোমাকে পেতনি বলরাম, কিন্তু তুমি আমাকে কিছু বললে না, রাগরেও না, অবাক হওয়া বিষয় না? অবাক হওয়া বিষয়, অবাক হয়েছি সেবার চুপ থাক। ইফা উপর নিচ মাথা নাড়িয়ে চুপ করে। নিচ থেকে তিতলি হকের ডাক পড়তে দুজনে নিচে নেমে যায়। ও বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হয়েছে, সবাই সেই গাড়িতে গিয়ে উঠে। বাইরে বেরিয়ে মিথিলার সাথে একবার ইয়াসের দেখা হয়েছিল, তবে কেউ কোনো কথা বলেনি। যে যার যার মতো গাড়িতে উঠে পড়েছে। ছেলের বিয়ে উপলক্ষে রাফসানদের বাড়িটাও সুন্দর করে সাজানো হয়েছে। মেহমানে ভরপুর বাড়িতে। মিথিলারা বাড়িতে ঢুকতে রাফসানের মা বাবা এগিয়ে আসেন। সবার সাথে বিনয়ী কথা বলে তাদের ভিতরে নিয়ে আসে। সবাইকে দেখে মিহু মিনহাজ হক আর তিতলি হককে জড়িয়ে ধরে। মিথিলাকে দেখে মিথিলাকেও জড়িয়ে ধরে। মিথিলা মিহুকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকে। পাশ থেকে ইফা মুখ বাঁকিয়ে বলে, এখন আমাকে সবাই ভুলে গেছে। কেউ মনেই রাখেনি আমাকে। আমি তো কারো কেউ না। ইফার অভিমানী স্বরে কথাটা শুনে মিহু মিথিলাকে ছেড়ে ইফাকে জড়িয়ে ধরে। ইফাও বড় বোনকে জড়িয়ে ধরে। একে একে সবার সাথে কুশল বিনিময় করে মিহু আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। রাফসান এসে সবার সাথে কুশল বিনিময় করে। মিহু যেতে মিথিলাও বোনের পিছু পিছু যায়। মিহু আর রাফসানের বসার জন্য আলাদা স্টেজ করা হয়েছে, দুজনকে সেখানে বসানো হয়েছে। মিথিলা গিয়ে মিহুর পাশে দাঁড়ায়। মিথিলাকে দেখে মিহু হাসিমুখে মিথিলার দিকে তাকায়। কিছু বলতে যাবে তখনই থেমে যায়, বোনের মুখটা খেয়াল করে। কেমন নেতিয়ে আছে, কোনো রং নেই মুখে, কেমন উদাসী লাগছে। মিহু ভ্রু কুঁচকে প্রশ্ন করে, মিথু কি হয়েছে তোর? মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? মিথিলা মিহুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, না আপু, কিছু হয়নি। কি হবে? তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? মুখটা এমন চুপসে আছে কেন? তোমার জন্য একটু মন খারাপ হচ্ছিল আপু। বেশি কিছু না। দেখো এই তো আমি হাসছি। কথাটা বলে মিথিলা মুখে হাসি ফুটায়। মিহু ভ্রু কুঁচকে তাকায় মিথিলার দিকে। পাশ থেকে রাফসান বলে, শালিকার কি হয়েছে বলো তো? কালকেও কেমন মনমরা হয়েছিল। কি হয়েছে হুম? রাফসান ভ্রু নাচিয়ে মিথিলাকে জিজ্ঞেস করতে মিথিলা মৃদু হেসে বলে, কি হবে ভাইয়া? কিছু হয়নি। আর তোমরা এসব কেন জিজ্ঞেস করছো বলো? কই একটু আনন্দ করব তা না, তোমরা কিসব জিজ্ঞেস করা শুরু করছো? আচ্ছা কিছু না হলেই ভালো। হুমম। ছোট্ট উত্তর দিয়ে মিথিলা দূরে দাঁড়িয়ে থাকা ইয়াসের দিকে তাকায়। ইয়াস আর আকাশ কিছু নিয়ে কথা বলছিল, আর সেই নিয়ে দুজন হাসাহাসি করছিল। মিথিলা ভ্রু কুঁচকে ভাবে, একটা ছেলে কালকে কত বড় কাণ্ড করল আর আজকে কেমন দাঁত কেলিয়ে হাসছে। কিভাবে সম্ভব? ইয়াস আকাশের সাথে কথা বলছিল, হঠাৎ মিথিলার দিকে চোখ পড়ে। মিথিলাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসে। ইয়াসকে হাসতে দেখে মিথিলা ওর নজর ঘুরিয়ে নেয়। দৃষ্টি ঘুরাতে নীলার দিকে নজর যায়। মিথিলা বিরক্ত হয় বেশ। এই দুজনের দিকেই কেন নজর যাচ্ছে তার? নীলা ইয়াসের দিকে তাকিয়েছিল। মিথিলা সরু দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকল। নীলা অনেকক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে কিছু ভাবল মনে হল। হঠাৎ মিথিলার দিকে চোখ পড়তে সে ধরে পড়ে যাওয়ার ভয় দৃষ্টি লুকালো হয়তো। মিথিলা এমন অদ্ভুত আচরণ করার মানে বুঝল না। নীলার থেকে চোখ ফিরিয়ে নিল। সবাইকে খেতে দেওয়া হয়েছে। হক বাড়ির সবাই একটা টেবিলে বসেছে। একপাশের ছেলেরা একপাশে মেয়েরা বসেছে। খাওয়ার সময় মিথিলা বেশ কয়েকবার আর চোখে ইয়াসের দিকে তাকায়।
কিন্তু ইয়াস এ পর্যন্ত একবারও মিথিলার দিকে তাকায়নি। এই বিষয়টি মিথিলাকে ভাবাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ হতে উঠে পড়ে সবাই। সামনে আগাতে যা ঘটার ঘটে যায়। মিথিলা পা মুচকে যেতে এটো হাতটা ইয়াসের পাঞ্জাবিতে গিয়ে লাগে। ইয়াস দুকদম পিছনে চলে যায়। মিথিলা ওখানে বসে পড়ে। মিথিলাকে বসে পড়তে দেখে ইফা সেদিকে এগিয়ে আসে, উতলা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? ব্যথা পেয়েছ? এভাবে বসে পড়লে কেন? মিথিলা আশেপাশে সবার দিকে একবার তাকায়। সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। এটা দেখে মিথিলা মাথা নিচু করে নেয়। মিনমিন করে বলে, কিছু হয়নি, তুই যা, আমি একাই যেতে পারব। তিতলি হক, মিনহাজ হক আর বড়রা সবাই সামনে ছিল বলে কেউ ঘটনাটা দেখেনি। তিতলি হক দেখলে এতক্ষণ মিথিলাকে ধুয়ে দিত। আকাশ মিথিলার সামনে এসে বলে, কিরে, ব্যথা পেয়েছিস? হাত ধরে উঠে পড়। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে। মিথিলা একবার হাতের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। তখন পাশ থেকে নীলা বলে ওঠে, আদিক্ষেতা দেখলে বাঁচা যায় না। এত লোকের ভিতর এভাবে বসে থাকার কি আছে তাই বুঝলাম না। মিথিলা তাকায় নীলার দিকে, কিছু বলতে যাবে তার আগেই কেউ তাকে শূন্যে তুলে নেয়। মিথিলা চমকে তার গলা পাছড়ে ধরে। সামনে তাকাতে কঠিন মুখশ্রী নজরে পড়ে। ইয়াস মুখে কাঠিন্য ভাব এনে সামনের দিকে এগিয়ে যায়। আকাশ সেদিকে তাকায় নীলাকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখলি ইফা ভাইয়া মিথুকে কত ভালোবাসে? ইফা আনমনে বলে, হুমম অনেক ভালোবাসো। আকাশ মুচকি হাসে ইফার কথায়। পাশে নীলা দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। এদিকে ইয়াস মিথিলাকে একটা রুমে নিয়ে এসে দাঁড় করায়। সবাই খেতে বসায়, রুমটা খালিই ছিল। মিথিলাকে নামিয়ে ইয়াস শক্ত কণ্ঠে বলে, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আয়। মিথিলা ইয়াসের মুখের দিকে তাকিয়ে ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করে, আজকে একবারও আমার দিকে তাকালে না? এখনো এভাবে কথা বলছো, সমস্যা কি? নীলার প্রেমে পড়লে নাকি? হ্যাঁ, সবই তো জানিস। এখন নাটক করছিস কেন? যা, ফ্রেশ হয়ে আয়। পুরুষ মানুষ তো বিশ্বাস নেই। কথাটা বলে মিথিলা ওয়াশরুমের ঢুকে যায়। ইয়াস কপাল কুঁচকে তাকিয়ে থাকে সেদিকে। পুরুষ মানুষ বলতে কি বুঝালো মেয়েটা? ইয়াস রুম জুড়ে পায়চারি করল। বেশ কয়েক মিনিট হয়ে গেল। ইয়াস ঘড়ি দেখল, মিথিলার এখনো বের হওয়ার নাম নেই। আরও কয়েক মিনিট যেতে ওয়াশরুমের দরজা খুলে মিথিলা বের হয়ে আসল। দরজা খোলার শব্দে ইয়াস পিছন ঘুরে তাকায়। মিথিলাকে দেখে ওর দিকে এগে যায়। মিথিলা ইয়াসকে ওর দিকে আসতে দেখে ভ্রু গুটায়। ইয়াস ওর সামনে এসে বাহু ধরে বলে, সমস্যা কি তোর? কালকে যে এতগুলো কথা বললাম তাও আমাকে বিশ্বাস হয় না? তুই এখনো কালকের ঘটনা নিয়ে পড়ে আছিস। মিথিলা ইয়াসের ধরে রাখা হাতের দিকে একবার তাকায়। ফের ইয়াসের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, বিশ্বাস করেছি তো, সব জানি আমি। ইয়াস মিথিলাকে ঝাঁকিয়ে হালকা উঁচু স্বরে বলে, কি জানিস তুই? কি জানিস? বলছি না, নীলার সাথে আমার কিছু নেই। আমি শুধু তোকেই ভালোবাসি। শুধু তোকেই ভালোবাসি, শুনেছিস? মিথিলা ইয়াসের হাতটা ধরে সরিয়ে দিয়ে বলে, জানি আমি। জানিস মানে? মিথিলা এবার নিজ থেকে ইয়াসের দিকে আগায়। ইয়াসের দুকাঁধের দুপাশ দিয়ে হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলে, সব জানি। ইয়াস প্রশ্ন করে, কি জানিস বলতো? মিথিলা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলতে শুরু করে, কালকে যখন তুমি আমার মুখ ধরে ছাদে নিয়ে গেলে, তারপর কথা শেষে যখন আমি ছাদ থেকে নামছিলাম তখন
কিছু পড়ে যাওয়ার শব্দে মিথিলা থেমে যায়। মিথিলা এত পাত্তা না দিয়ে আবার হাঁটতে নেয়, তখন পিছন থেকে আবার একই শব্দ শুনতে পায়। ও এবার থেমে যায়। পিছনে ঘুরে সামনে আগায় কয়েক কদম। সিঁড়ির পিছন দিকে অন্ধকার অনেকটা, তবে ছাদে লাইট ঝালানো ছিল বিধায় সিঁড়ির নিচেও খানিকটা আলো এসে পড়েছে। মিথিলা সরু চোখে সেদিকে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করে। কিছু দেখতে না পেয়ে শ্বাস ছাড়ে। পিছন ঘুরতে নিবে তখন কারো নড়াচড়ার আওয়াজ আসে। মিথিলা আবার চোখ ঘুরায় সবদিকে। তখন সিঁড়ির পিছনে দিকটায় কারো অবয়ব দেখতে যায়। কেউ একজন সেখানে আছে, কিন্তু কে? মিথিলা কতক্ষণ দেখে বোঝার চেষ্টা করল কে সে, কিন্তু না বুঝল না। মিথিলাও এবার এক কোণায় লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ অতিক্রম হতে সিঁড়ির পিছন থেকে কেউ বেরিয়ে আসল। ব্যক্তিটিকে দেখে মিথিলা অবাক হল খানিকটা। ব্যক্তিটি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির শ্বাস ফেলে। বাঁকা হেসে বলে, যত যাই করো ইয়াশ, মিথিলা তোমার হবে না। তোমার কোনো কথাই মানবে না। সামনে তো তোমার জন্য আরো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তৈরি থেকো যান। মিথিলা এবার তোমার সাথে কথা কেন, দুই চোখেও তোমাকে আর সহ্য করতে পারবে না। আর মিথিলা তো রাতে ছাদের ওই ঘটনা বিশ্বাস করেই নিছে, এটা যদি ওর চোখের সামনে ঘটে তাহলে? হা হা হা, তখন তো আর তোমার আর আমার মাঝে কেউ থাকবে না। আমরা তখন শান্তিতে থাকতে পারব। বিয়ে হবে তোমার আমার। ভাবতেই তো আনন্দ লাগছে ইয়াশ। এতটুকু বলে নীলা হাসে। মিথিলা শক্ত হয়ে কথাগুলো শুনে গেল। সে তাহলে ইয়াশকে শুধু শুধু ভুল বুঝে আসছে। নীলা ওখান থেকে চলে যেতে মিথিলা বের হয়। কিছুক্ষণ সেখানে সেভাবে দাঁড়িয়ে থাকে। সবটা বোঝার চেষ্টা করে। উপরের দিকে তাকিয়ে ভাবে ইয়াশের কাছে যাবে আরেকবার। পরক্ষণেই কি ভেবে আবার নিজের রুমের দিকে হাঁটা ধরে। মিথিলা ইয়াশকে সবটা বলতে ইয়াশ ভ্রু গুটিয়ে বলে, আজকে আবার কি সারপ্রাইজ রাখছে আমার জন্য? সেটা তো জানি না, তবে আরেকটা কথা জানি। কি? এখন যে তোমার শাস্তি হবে বরসাহেব। ইয়াশ অবাক কণ্ঠে বলে, শাস্তি? কিসের শাস্তি? আমি কি করেছি আর তুই তো সবটা জানিসই, আমার তো কোনো দোষ নেই, সব তো ওই নীলার দোষ। উহু, সেসবের কথা বলছি না। তাহলে কিসের শাস্তি? আজকে আমাকে এভাবে ইগনোর কেন করছিলে? আমাকে ইগনোর করার শাস্তি পেতে হবে তোমাকে। মিথিলা ইয়াশের একটু কাছে গিয়ে ভ্রু নাচিয়ে বলে, ইগনোর করনি? না করেনি তো। সত্যি করনি? ইয়াশ মাথা নাড়িয়ে না করে। মিথিলা ভ্রু উঁচিয়ে আরেকটু আগায় ইয়াশের দিকে। কারো পায়ের আওয়াজ শুনতে মিথিলা ইয়াশকে ছেড়ে দূরে সরে যায়। তার একটু পরেই তিতলি হক রুমে ঢুকে। রুমে ঢুকে মিথিলার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, তোর নাকি পা মচকে গেছে? আর ইয়াশের গায়ে নাকি এটো মুছেছিস? বলেছিলাম না মিথু, বিয়ে বাড়িতে এসে বেশি নড়াচড়া কথাবার্তা বলবি না। নীলা না বললে তো জানতাম না এসব কাণ্ড ঘটিয়েছিস। এতক্ষণ তিতলি হকের কথাগুলো শুনলেও নীলার নাম শুনতে মিথিলার মাথা গরম হয়। এখানেও এই নীলা শান্তিতে থাকতে দিবে না ওদের মনে হয়। আপদটা বিদায়ও হচ্ছে না। নীলা পেতনি বলল, আর তুমি বিশ্বাস করে নিলে? আর আমি কি ইচ্ছে করে এটো লাগিয়েছি নাকি? পড়ে যেতে নিছিলাম, তাই তাল সামলাতে না পেরে ওর গায়ে লেগে গেছে। পেতনি কি? ওকে এসব কেন বলছো? মিথিলা বিড়বিড় করে বলে, এর থেকে সুন্দর নামে আমি ডাকতে পারবো না ওই পেতনিকে। তিতলি হক ইয়াশের দিকে তাকিয়ে একবার ওর দিকে নজর বুলিয়ে বলে, তুই এসব পরিষ্কার করে আয় যা।
যাচ্ছি। ইয়াশ ওয়াশরুমে যেতে মিথিলা বিছানার উপর গিয়ে গালে হাত দিয়ে বসে পড়ে। মিথিলাকে বসতে দেখে তিতলি হক বলেন, এখানে বসছিস কেন? তুমি যাও, আমি ভাইয়ার সাথে যাব। তোকে ইয়াশের সাথে মিশতে মানা করা হয়েছে? তোদের বিয়েটা কিন্তু এখনো কেউ মেনে নেয়নি। বিয়ে মেনে নেয়নি বলে কি কথাও বলতে পারবো না নাকি? তোর বাবা জানলে তুলকালাম বাঁধাবে মিথু। জানবে না বাবা। তিতলি হক ক্ষীণ বিরক্ত হয়ে বলেন, যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না। এই বলে তিতলি হক বেরিয়ে যায়। মিথিলা বিছানার উপর বসে নখ কামড়ায়। কয়েক মিনিট অতিক্রম হতে ইয়াশ ওয়াশরুম থেকে বের হয়। মিথিলাকে দেখে খানিকটা অবাক হয়েই বলে, তুই এখনো যাসনি? কেন চলে গেলে খুশি হতে? সেটা বলতে চাইনি। ইয়াশ পাঞ্জাবি হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে মিথিলার সামনে এসে হলুদের দাগ জায়গা দেখিয়ে বলে, দেখ কি করেছিস। বিয়ে বাড়িতে এসেও শান্তি নেই তোর জন্য। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আচ্ছা বুঝেছি, ইচ্ছে করে করিসনি। কথাটা বলে ইয়াশ মিথিলার পাশে গিয়ে বসে পড়ে। মিথিলার দিকে ঘুরে বসে ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, তুই তখন আমাকে কি শাস্তি দিতে চাচ্ছিলি? কখন? একটু আগে। একটু আগে আমি তোমায় শাস্তি দিতে চাচ্ছিলাম? চাচ্ছিলি না? মিথিলা দুষ্টু হেসে বলে, না তো। আচ্ছা। মিথিলা এবার ইয়াশের পাশ থেকে উঠে যায়। মিথিলা উঠতে ইয়াশ ওর হাঁক টেনে দরে কোলের উপর বসিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে। মিথিলা ভ্রু কুঁচকে বলে, কি হলো? শাস্তি হবে। কিসের শাস্তি? আর কেউ এসে পড়বে ছাড়ো। আসবে না। জানো তুমি। মিথিলা উঠে যাওয়ার চেষ্টা করল, ইয়াশ মিথিলাকে না ছেড়ে আরও চেপে ধরে। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে কারো উষ্ণ স্পর্শ পায়। মিথিলা চোখ বড় বড় করে নেয়। কি হচ্ছে বুঝে উঠতে কিছুটা সময় নেয়। পরক্ষণেই চোখ বন্ধ করে নেয়। চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে পেয়েছে তার প্রিয় মানুষটাকে সম্পূর্ণ নিজের করতে। এর থেকে সুখের আর কি আছে? চারপাশে কোলাহল। ইফা বিরক্ত হয়ে একটা নিরিবিলি সাইডে চলে আসে। তার এমনিতেই কোলাহল পছন্দ নয়। ইফা একা এক জায়গায় দাঁড়িয়ে ফোনটা বের করে স্ক্রল করতে থাকে। তখন পাশে কোথা থেকে রিফাত এসে দাঁড়ায়। এমনিতেই রিফাতকে ওর সহ্য হয় না, কেমন ছাছড়া টাইপের, আর এখন তো কিছু বলতেও পারবে না। হে, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? ইফা বিরক্ত হয় দাঁত চেপে বলে, হাওয়া খাচ্ছি, খাবেন? হাওয়া খাওয়া যায়? ওমা, আপনি জানেন না হাওয়া খাওয়া যায় কি যায় না? রিফাত কিছুক্ষণ উজবুক হয়ে ইফার দিকে তাকিয়ে রইল। হাওয়ার প্রসঙ্গ থেকে বের হয়ে সে অন্য কথা বলে ইফার সাথে ভাব জমাতে থাকল। ইফা শেষ মুহূর্তে বিরক্ত হয়ে বলে, ভাইয়া, আমি আপনাদের বাড়িতে আছি বলে এই না আপনি আমাকে বিরক্ত করবেন আর আমি কিছু বলবো না? রিফাত অবাক হয়ে বলে, আমি তোমাকে বিরক্ত করছি? ইফা দাঁত চেপে বলে, না না, বিরক্ত কেন করবেন? আজব। তাহলে? ইফার মন চাচ্ছিল একে এখান থেকে আছাড় মারতে পারলে শান্তি হতো। একে তো বাড়ির মধ্যে এত কোলাহল, এখানে একটু নীরব জায়গায় এসেছে তাও শান্তি নেই, এর জন্য যত সব। দূর থেকে আকাশ দুজনের কাহিনী দেখছিল। ইফাকে বিরক্ত হতে দেখে এগিয়ে আসে, রিফাতের পাশে গিয়ে দাঁড়িয়ে গায়ে হাত দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে, কি ব্রো, কি খবর? কেমন যাচ্ছে দিনকাল? রিফাত আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, এই তো ভালো ভাইয়া। আপনার? আমারটা না হয় যেতে যেতে শুনো চলো।
কথাটা বলে আকাশ রিফাতকে উল্টো ঘুরে হাঁটা ধরে। রিফাত পিছনে ঘুরতে চাইলেও আকাশের জন্য পারে না। আকাশ রিফাতের কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে, যার ফলে বেচারা পিছনে তাকাতে পারছে না। আকাশরা চলে যেতে মিথিলা ওর ফোনটা আবার বের করে। ফোন বের করে হাসিমুখে একজনকে ফোন দেয়। দুবার রিং হতে ওপাশ থেকে ফোনটা ধরে কেউ। ফোন ধরতে ইফা হেসে প্রথমে সালাম দেয়। ওপাশ থেকে সালামের উত্তর দিতে ইফা হেসে হেসে কথা বলতে থাকে। আকাশ রিফাতকে রেখে আবার ইফার কাছে আসতে ইফার কণ্ঠে একটা বাক্য শুনে থেমে যায়। পা আর আগায় না, স্থির হয়ে যায় ওখানেই। ইফা তখনও হেসে হেসে কথা বলছিল। আকাশ সেদিকে তাকিয়ে আস্তে আস্তে কয়েক কদম পিছায়। পিছাতে পিছাতে অনেকটুকু চলে যায়। হুঁশ ফিরতে ও উল্টো ঘুরে হাঁটা দেয়। এখানে আর এক মুহূর্ত না, বাড়ি ফেরার সময় এসেছে। সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছে। রাফসান আর মিহু রেডিও আছে। এখন শুধু বেরোনোর পালা। মিনহাজ হক সবাইকে বলতে সবাই গাড়িতে গিয়ে বসে পড়ে। বর বউয়ের জন্য আলাদা একটা গাড়ি রাখা হয়েছে। মিহু আর রাফসান সেটাই গিয়ে বসে পড়ে। বাকিরা অন্য দুইটা গাড়িতে ওঠে। রাফসানের বাবা মিনহাজ হকের সাথে কথা বলে বেশ কিছুক্ষণ, তারপর বিদায় দিতে বাইরে আসেন। মিনহাজ হক গাড়িতে উঠে রাফসানের বাবাকে বিদায় জানায়। পুনরায় শো শো করে চলতে থাকে গাড়ি। এবার দুর্ভাগ্যক্রমে মিথিলা ইয়াস এক গাড়িতেই বসেছিল। ইয়াস একটু পরপর মিথিলাকে দেখে হাসছিল। মিথিলা গাড়িতে বসে ইয়াসের চণ্ডীপিটা করছিল। রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটিয়ে নবদিনের সূচনা হয়েছে। নতুন জামাইকে আপ্যায়নে ব্যস্ত বাড়ির গিন্নিরা। খাবার টেবিলে বাড়ির সব ছেলেরা বসেছে, কিন্তু বাড়ির সবাইকে বাদ দিয়ে তিন গিন্নির নজর রাফসানের খাওয়ার দিকে। একটু পরপর এটা ওটা তুলে দিচ্ছে। এসব দেখে ইয়াসের পাশে বসা আকাশকে ইয়াস ফিসফিসিয়ে বলল, আচ্ছা আমি যে এ বাড়ির জামাই সেটা কি কারো খেয়াল নেই? আকাশ ইয়াসের কথার উত্তর করে না। সে চুপচাপ খেয়ে যাচ্ছে। ইয়াস আবার বলে উঠল, না রে আকাশে বাড়ির জামাই হইস না তুই। দেখবি আমার মতো তোকেও কেউ পাত্তা দিবে না। আকাশ ইয়াসের পানে ঘুরে তাকালো এবার। কিছুক্ষণ নিশ্চুপ থাকল। চোখ নামিয়ে মুচকি হেসে বলল, সেটা কোনোদিন হব না। চলে যাব শীঘ্রই। কথাটা বলে আকাশ খাবার রেখে উঠে চলে যায়। তিতলি হক আকাশকে উঠে যেতে দেখে ওকে ডাকে। আকাশ পিছু ফিরে ভালো লাগছে না বলে যায়। ইয়াস আকাশের যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভেবে মাথা নাড়ায়। বসার রুমে সবাই বসে আছে। রাফসান মিহুও উপস্থিত। তাদের এখনও মিথিলা আর ইয়াসের বিয়ের বিষয়ে কিছু জানানো হয়নি। মিনহাজ হক, ইকবাল হক, মইনুল হক এখনও বসার ঘরে আসেনি, তাই এখনও সবাই চুপচাপ। তিন ভাই আসতে এই বিয়ের বিচার হবে। মিথিলা এক কোণে দাঁড়িয়ে নখ দিয়ে হাতের আঙুল কেটে যাচ্ছে। তার পাশে ইয়াস দাঁড়িয়ে ওকে খোঁচাচ্ছে তখন থেকে। মিথিলা বিরক্ত হয়ে চাপা স্বরে ইয়াসকে বলল, ভয় করছে না তোমার? যদি বাবারা আমাদের বিয়ে মেনে না নেয়? ইয়াস ভ্রু উঁচিয়ে বলে, তারা না মানলে কি আমাদের বিয়ে মিথ্যে হয়ে যাবে? আর বউ তুই আমার। দেখি কে কি বলে আর করে। বিয়ে যেমন মিথ্যে না, ডিভোর্স বলেও একটা জিনিস আছে, ওটাও কিন্তু মিথ্যে না। ওরা ডিভোর্স দিতে বললে তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি? আমি বলছি সে কথা একবারও। ডিভোর্সের কথা তো বললি। মিথিলা রাগী চোখে ইয়াসের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যাবে তুমি এখান থেকে? বাবা এসে দেখলে খারাপ হয়ে যাবে।
আমি আমার বউয়ের পাশে দাঁড়িয়ে আছি। তাতে আমার শ্বশুরের কি? তোমার বউটা কিন্তু তোমার শ্বশুরেরই মেয়ে। মিথিলার কথাটা শেষ হতে তিন ভাই বসার ঘরে এসে উপস্থিত হয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তিন ভাই একটা সোফায় গিয়ে বসে পড়ে। মিনহাজ হক ইয়াসের দিকে তাকাতে ও ভদ্র ছেলের মতো মিথিলার পিছনে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মিনহাজ সেদিকে তাকিয়েই বলে ওঠে, দুজনে এদিকে আসো। মিথিলা অপ্রস্তুত হয়ে নড়েচড়ে ওঠে। ওকে যেতে বলছে মানে? ওকে কি জিজ্ঞেস করবে? আর ও কি বা বলবে? মিথিলা এসব ভাবছিল তখন মিনহাজ হক আবার ডেকে ওঠে দুজনকে। ইয়াস মিথিলাকে ফিসফিসিয়ে বলে, চল ডাকছে তো। কিন্তু আমি কি বলবো? যা জিজ্ঞেস করবে সত্যি সত্যিই বলবি। চল এখন। ইয়াস যেতে মিথিলাও ইয়াসের পিছু পিছু হাঁটা ধরে। দুজন মিনহাজ হকের সামনে যেতে মিনহাজ হক দুজনকে দেখে বসতে বলে। ইয়াস বসতে মিথিলা সবার দিকে একবার তাকিয়ে বসে পড়ে। মিনহাজ হক প্রথমে মিথিলার দিকে প্রশ্ন ছুড়ে, তুমি কি বিয়েটা নিজের ইচ্ছেতে করেছ নাকি ওরা জোর করে নিয়ে করিয়েছে? আর সেদিন কি ঘটেছিল? মিথিলা নীরব হয়ে থাকে। কি বলবে ভাবছে। তাকেই আগে প্রশ্ন করতে হল। মিথিলা আর চোখে একবার ইয়াসের দিকে তাকায়। ইয়াস ভাবলেশহীন বসে আছে। মিথিলা এবার নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, সেদিন আকাশ ভাইয়া আমার রুমে এসে বলল তার সাথে একটু বাহিরে যেতে। আমি না করেছিলাম, বলেছিলাম আমার শরীর খারাপ, তবুও ভাইয়া বলল যেতে হবে। আমি বললাম কিসের জন্য যেতে হবে? আকাশ ভাইয়া বলল কিছু একটা দরকারে। এতটুকু বলে মিথিলা থামে। একটা শ্বাস নিয়ে আবার বলল, আমি ভাইয়াকে অনেকবার বলেছিলাম কি দরকার, ভাইয়া বলল না। তারপর ভাইয়া মানছিল না, তাই ভাইয়ার সাথে বাইরে গিয়েছিলাম। আর বাইরে যেতে। মিথিলা থেমে সবার দিকে একবার তাকায়। ও থামতে সবার দৃষ্টি আকাশের উপরে যায়। আকাশ সবাইকে একসাথে তাকাতে দেখে অপ্রস্তুত হয়ে নিজের চোখ ঘুরায়। তখন মিথিলা বলে ওঠে, এতে আকাশ ভাইয়ার কোনো দোষী ছিল না, কারণ আমি বাইরে যেতে ইয়াস ভাইয়া আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। আর তারপর বিয়েটাতে কি তোমার মতো ছিল? মিনহাজ হকের প্রশ্নে মিথিলা আমতা আমতা করে বলল। তখন রাগের বশে করলেও এখন। মিথিলার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে মিনহাজ হক বলেন, এখন বিয়েটা মেনে নিয়েছ? মিথিলা মাথা নিচু করে নেয়। মিনহাজ হক মেয়ের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ইয়াসের দিকে তাকায়। মিনহাজ হককে তাকাতে দেখে ইয়াস আগেই বলে, সব তো তোমার মেয়ে বলেই দিচ্ছে, আমাকে নিশ্চয়ই আর জিজ্ঞেস করার মতো কিছু নেই? তোমাকে জিজ্ঞাসা করার মতো কিছু না থাকলে ডাকা হতো না এখানে। মিনহাজ হকের কথায় ইয়াস চুপ মেরে যায়। মিনহাজ হক রুকমা হকের দিকে তাকান। তার পাশে দাঁড়িয়ে থাকা তার ভাইদের পরিবারের দিকে একবার তাকান। তারপর ইয়াসকে প্রশ্ন করে, নীলা মেয়েটাকে কেন ঠকালে তাহলে? ইয়াস হাসে। তাকায় নীলার দিকে। নীলার দৃষ্ট ক্ষোভের। সেদিকে তাকিয়ে আরেকটু হাসে ইয়াস। মিনহাজ হকের দিকে তাকিয়ে বলে, নীলাকে ঠকাইনি, বরং আমি যদি নীলাকে বিয়ে করতাম তাহলে মিথিলাকে ঠকানো হতো। কারণ মিথিলাকে আমি ভালোবাসি আর নীলার সাথে আমার মা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করেছিল। তো আমি নীলাকে ঠকিয়েছি কিভাবে? মিনহাজ হক চুপ করে যান। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি তো জানতে নীলার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তাহলে? মিনহাজ হকের সম্পূর্ণ কথা শেষ করবার আগেই ইয়াস বলল, নীলাও জানত আমি মিথিলাকে ভালোবাসি। আর আমি যেদিন জানতে পেরেছি নীলার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, সেদিনই আমি নীলাকে সব বলে দিয়েছি।
তো এর পরেও আমি নীলাকে কিভাবে ঠকালাম বুঝলাম না আমি। ইয়াস কথাটা বলে মিনহাজ হকের উত্তরের অপেক্ষায় থাকে। বেশ কিছুটা সময় যেতেও মিনহাজ হক চুপ থাকেন। ইয়াস মাথা নেড়ে হেসে উঠে পড়ে ওখান থেকে কারো কথা না শুনে নিজের রুমে চলে যায়। সবাই চুপচাপ দেখে যায়। মিথিলা কি করবে বুঝতে না পেরে ওখানেই বসে থাকে। তখন নীলা হুঙ্কার দিয়ে বলে, আমি এ বিয়ে মানি না। ইয়াসের সাথে আমার বিয়ে হওয়ার কথা, এই মেয়ে কেন আমাদের মাঝে এসেছে? এটা বলে নীলা মিথিলার দিকে তেড়ে যায়। রুকমা হক, নীলার মা এসে ওকে ধরে ফেলে। নীলা সাপের ন্যায় ফোঁস ফোঁস করে যাচ্ছে। মিথিলা নীলাকে দেখে উঠে দাঁড়ায়। নীলা মিথিলার দিকে তাকিয়ে পুনরায় চিল্লিয়ে বলে, এই মেয়েকে আমি ছাড়ব না। ছাড়ো আমাকে। ও ইয়াসকে আমার থেকে কেড়ে নিচ্ছে। ওকে আমি ছাড়ব না। নীলার কথাগুলো শুনে মিথিলা ভ্রু কুঁচকে নেয়। নীলার দিকে এগিয়ে যায়। মিহু মিথিলাকে টান দিয়ে বলে, কি করছিস? দেখছিস না ও কেমন ক্ষিপ্ত হয়ে আছে? মিথিলা মিহুর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নীলার সামনাসামনি গিয়ে দাঁড়ায়। শক্ত কণ্ঠে বলে, ইয়াসকে আমি না, তুমি আমার থেকে কেড়ে নিতে এসেছিলে। নিজের দোষগুলো অন্যের উপরে চাপানো বন্ধ করো। আর ইয়াস ভাইয়া তো বলল ও আমাকে ভালোবাসে। তাহলে তুমি কে? কে তুমি? নীলা তখনও মিথিলার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। রুকমা হক মিথিলাকে সরে যেতে বলে। মিথিলা সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। নীলাও ছাড়া পেয়ে মিথিলার দিকে আরেকটু তেড়ে যায়। হাত উঁচিয়ে মিথিলাকে মারতে যেতে কেউ তার হাত ধরে ফেলে। সবাই সেদিকে চোখ তুলে তাকায়। ইয়াসকে দেখে স্বস্তির শ্বাস নেয়। ইয়াস নীলার হাত এবার মুচড়িয়ে ধরে। নীলা ব্যথায় কুকিয়ে উঠে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোমার? আমার বাড়িতে থেকে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে যাচ্ছ, সাহস তো তোমার কম না। এখনই বেরিয়ে যাবে এ বাড়ি থেকে। তোমার ছায়াও আর এক মুহূর্ত দেখতে চাই না এ বাড়িতে। আর যদি না যাও তাহলে আমিই আমার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যাব। শুনেছ সবাই? ইয়াস শক্ত কণ্ঠে চিল্লিয়ে কথাগুলো বলে নীলার হাত ছেড়ে দেয়। মিথিলার হাত ধরে ওখান থেকে টেনে নিয়ে আসে। চলবে ইনশাআল্লাহ।